লাগামহীন সবজির বাজার ২০ টাকা পর্যন্ত বেড়ে করলা টমেটোর দাম সেঞ্চুরির ঘরে। মুরগি স্থিতিশীল থাকলেও চড়া ডিমের দর, ভোক্তার ক্ষোভ। দেশে প্রতি ৪ জনের একজন এখনো দারিদ্র্য সীমার ঝুঁকিতে। টিকে থাকার লড়াইয়ে বঞ্চিত মৌলিক অধিকার থেকেও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। অন্তর্বর্তী সরকারের সংস্কারে সন্তুষ্ট হলেও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন দাতা সংস্থাদের। দ্রুত শেষ করার পরামর্শ, কার্যক্রম চলমান থাকা নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা। রেকর্ড গড়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ৯০,৮২৫ কোটি টাকা রাজস্ব আদায়, যে কোনো অর্থ বছরের প্রথম ৩ মাসের তুলনায় সর্বোচ্চ। ভ্যাট আদায় প্রবৃদ্ধি ৩০%। এবং বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, প্রতি আউন্স ঠেকেছে $৪,৩৬৩। মার্কিন চীন বাণিজ্য উত্তেজনা অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীতে উচ্চ মূল্যে কেনা বেচা হচ্ছে সবজি। ২০ টাকা পর্যন্ত বেড়েছে বেগুন করলার দাম, আর বেগুন করলার দাম সেঞ্চুরির ঘরে। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, করলা ১০০, টমেটো ১২০, গাজর ১৬০ ও সপ্তাহ ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়, আর প্রতি কেজি শিমের দাম পড়ছে ২২০ টাকা। বিক্রেতারা জানান প্রায় সব সবজির দামই গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা বেড়েছে, তবে আলু, কচুমুখী, পেঁপে মিলছে ৪০ টাকার মধ্যে। এদিকে মুরগির বাজার রয়েছে স্থিতিশীল, ১৭০ টাকা কেজি দরে মিলছে ব্রয়লার, সোনালির দাম পড়ছে ২৮০ টাকা। নিত্যপণ্যের বাজারে নানা বিতর্ক জন্ম দিয়ে ভোজ্য তেল আগের দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাদিক হাসান ইমন, চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু সবজির বাজারের দামে উত্তাপ চলছে। গত সপ্তাহে কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলো, এই সপ্তাহে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির কথা যদি বলি, বেগুন আগে সব ৮০ টাকায় বিক্রি হচ্ছে, শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পটল কিন্তু গত সপ্তাহে ৫০ টাকা ছিল পটল, ঢেঁড়স কিন্তু পটল এই সপ্তাহে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স ২০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো গত সপ্তাহে ১০০ টাকা ছিল, এই সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গাজরের দাম ১৬০ টাকা, শিম কিন্তু ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এখানে করলা, কাঁকরোল কিন্তু গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। মূলার দামও কিন্তু বেড়েছে, মূলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বরবটি ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যদি কমের মধ্যে বলি তাহলে কচুমুখী এবং পেঁপে সেটা ৪০ করে বিক্রি হচ্ছে, আর আলুর দর ২৫ করে বিক্রি হচ্ছে। প্রতিটি সবজির দামই কিন্তু ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। আর যদি আমি বলি যে মাছের বাজার, তাহলে মাছের বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো হচ্ছে চাষের মাছ, সেই চাষের মাছের কিন্তু ২০ থেকে ৩০ টাকা দাম কমেছে। যেমন রুই মাছ গত সপ্তাহে ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে ২৮০ টাকা বিক্রি হচ্ছে। ট্যাংরা, পাবদা এগুলো কিন্তু আগের সপ্তাহের মতোই উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। সয়াবিনের কথা যদি বলি, ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯০০ টাকা দরেই, কিন্তু কিছু কিছু বিক্রেতারা যে পাইকারি রেট সেটা তার থেকে ১০ টাকা বেশি রাখছেন, ৯১০ টাকা। নতুন যে দাম, সেই দাম কিন্তু এখনোই সব জায়গায় কিন্তু কার্যকর হয়নি, এবং নতুন তেল কিন্তু এখনো সরবরাহ শুরু হয়নি। আর যদি মুরগির বাজারে বলি, মুরগির বাজার কিন্তু এখনো উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। ব্রয়লার কিন্তু ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালী বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে, লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা দরে। মুরগির বাজার কিন্তু আগের মতো উচ্চ দরে স্থিতিশীল রয়েছে। তো আসলে সবজির দাম কেন এত বাড়ছে, মাছের দামও কেন বাড়ছে? সবাই বলছেন সরবরাহ সংকট। এই কারণটির কারণেই দেখা যাচ্ছে সবজির দাম, মাছের দাম সবকিছু বেড়ে যাচ্ছে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কাঁচা বাজার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কারওয়ান বাজারে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের মূল মঞ্চে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। পক্ষ থেকে পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে বাস নিয়ে ঢাকার ভিতরে
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ঠিক যেই জায়গাটিতে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান করার কথা রয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, ঠিক সেই জায়গা কিন্তু এখন জুলাই যারা রাজপথে ছিলেন আন্দোলনকারী তাদের দখলে। অর্থাৎ তারা বলছেন তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, জুলাই সনদে তাদেরকে সঠিকভাবে সম্মান দেওয়া হয়নি। সেই অভিযোগ করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন। যে সাউন্ড সিস্টেমটি রয়েছে জুলাই সনদের এই স্বাক্ষর অনুষ্ঠানে, সেখানেও কিন্তু কথা বলছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে একজন। সব মিলিয়ে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এই জায়গাটি। সকাল থেকেই কিন্তু আসলে আমরা দেখেছি এই মূল ফটকের সামনে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। পরবর্তীতে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল ঐকমত্য কমিশনের যে সদস্যরা রয়েছেন তারা যদি এই জায়গাটিতে না আসেন, তাদের কথা না শুনেন, তাহলে তারা ভেতরে প্রবেশ করবেন, যে এই জায়গাটির মঞ্চ সেটি দখল করবেন। পরবর্তীতে 10:30 নাগাদ কিন্তু আসলে আমরা দেখেছি মূল ফটকের ওপর দিয়ে অনেকে ঢোকার চেষ্টা করেন। পরবর্তীতে মূল ফটকটি তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন। স্বাভাবিকভাবেই সংসদ ভবন সংরক্ষিত এলাকা, এই জায়গাটিতে সবসময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থেকে। একই সঙ্গে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, এই জায়গাটিতেই স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সেখানে এখন জুলাই যোদ্ধারা অবস্থান করছেন। তারা বলছেন তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্রে যেভাবে তাদেরকে সম্মান দেওয়া হয়নি, জুলাই সনদেও একইভাবে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। জুলাই আহত হিসেবে তাদেরকে সাব্যস্ত করলেও জুলাই যোদ্ধা হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। একই সঙ্গে আইনি ভিত্তি নেই, যার ফলে এটির ভবিষ্যৎকে এমন নানান ধরনের শঙ্কার কথা তারা বলছেন। সেই অভিযোগে কিন্তু তারা আসলে ভেতরে প্রবেশ করেছেন। তারা অপেক্ষা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য যারা রয়েছেন, প্রতিনিধিরা যারা রয়েছেন, তারা ভেতরে এসে উপস্থিত হবেন, সেই অপেক্ষা তারা করছেন। ভেতর থেকে বলা হয়েছে যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তারা আসবেন, সেটি বলছেন। এই জায়গাটিতে যেসব সদস্যরা রয়েছেন, অনেক আহত সদস্যরা রয়েছেন, তারা বলছেন তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে জুলাই সনদে, যার ফলে তারা এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন। কারোর সঙ্গে একটু কথা বলবো, যে আমরা তো জানি যে আপনারা জুলাইয়ের সময় রাজপথে ছিলেন, আবারও আজকে জুলাই সনদ, এই দিনও আপনাদেরকে রাজপথে নামতে হলো, আপনারা এই জায়গায় অবস্থান নিলেন, এটি কি কারণে? মানে সরকারের পক্ষ থেকে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, বা আপনাদের দাবিগুলো আসলে কিরকম? আমাদের যে দাবিগুলো আছে, আমরা লিখিতভাবে আমাদের যে 5 জন টিম করা হয়েছে, ওই 5 জন ভাইদের কাছে দাবিগুলো বলে দিছি। অলরেডি আমাদেরকে এমনি মিডিয়ার সাথে বক্তব্য দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে, বুঝছেন? ওদের কাছে আমরা লিখিত জুলাই সনদে কি আপনাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে? অবশ্যই এটা তো অবমূল্যায়ন আছেই, অনেকগুলো বাধা আছে, এবং এটা আমরা ভবিষ্যতে যে মনে করেন আমাদের একটা নিশ্চয়তা, আইনি বাধা, এগুলো একটু আমাদের কাছে পরিবর্তন করতে হবে আমরা মনে করছি। পরিবর্তন মানে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের সুরক্ষা, জি সুরক্ষা আইন অনুযায়ী, মানে এটা আইন অনুযায়ী হচ্ছে আমাদের জুলাই সনদটা দেবে, এতটুকুই। এখানে আমাদের জুলাই যোদ্ধাদের কোনো উল্লেখ লেখা নেই এই ইয়াতে, এই আপনার সনদে কোনো জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের কোনো উল্লেখ নাই, বুঝছেন? মানে এটা ওনাদের মন মতো দিছে, আমাদের সাথে কোনো বুঝ পরামর্শ নেই। আমরা তো এই দেশের জন্য অনেক কিছু করছি, না আমাদের সাথে বলা দরকার ছিল, আমাদেরকে একটা মেসেজ দেওয়া দরকার ছিল। তো ওনারা ওনাদের মতো কইরা নির্বাচন দিয়ে দিবে, এই দিয়ে দিবে, সেই দিয়ে দিবে। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এখানে বলছে যে ভাইয়া একটা কথা বলি, আমরার মাধ্যমে পুরোপুরি বক্তব্য দেওয়ার জন্য আমরা লিখিত আবেদন দিচ্ছি। যেমনটা আসলে বলছেন যারা আন্দোলনকারী রয়েছেন, তারা বলছেন তাদের প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে, যারা তাদের পক্ষ থেকে দাবি দেওয়া উপস্থাপন করবে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা আসলে পরে তারা এই জায়গাটি ত্যাগ করবেন, এমন কথা কিন্তু বলা হয়েছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমরা সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম আশান্বিত করলেও দাতা সংস্থাদের প্রশ্ন, এসব অব্যাহত রাখতে রাজনৈতিক সরকারের ভূমিকা নিয়ে দ্রুত বাকি কাজ সমাপ্ত করার পরামর্শ দিয়েছে বর্তমান সরকারকে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন গুরুত্বপূর্ণ সংস্কারগুলো কয়েক মাসের মধ্যেই শেষ করা হবে। এদিকে নতুন করে সার আমদানিতে বিনিয়োগ শুরু করেছে ইসলামিক ট্রেড ফাইন্যান্স। এতে সার আমদানিতেও কোনো সংকট থাকবে না বলে মত অর্থ উপদেষ্টার। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ রিপোর্ট।
বেসরকারি খাতের উন্নয়নে বিশেষ সহযোগী হিসেবে কাজ করে বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। এছাড়া কোনো বাণিজ্যিক পরিষেবার লেনদেন কাঠামো নির্ধারণে উপদেষ্টা হিসেবেও কাজ করে IFC। এর ধারাবাহিকতায় বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ট্রানজেকশন ও চট্টগ্রাম সহ 3টি বন্দরের লেনদেন কাঠামো অ্যাসেসমেন্ট করেছে সংস্থাটি। পাশাপাশি জানতে চেয়েছে বাংলাদেশ সরকারের এসব বন্দর পরিচালনায় পরবর্তী ধাপ নিয়ে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সকালে ইনস্টিটিউটের কার্যালয়ে এক বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একই দিনে বৈঠক হয়েছে ইসলামিক ট্রেড ফাইন্যান্সের সঙ্গেও। প্রতিষ্ঠানটি মূলত LNG আমদানিতে অর্থ সহায়তা করলেও নতুন করে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে সার আমদানিতেও অর্থ সহায়তা করছে বলে জানান অর্থ উপদেষ্টা। LNG আমার এনার্জির আমদানিতে সবচেয়ে বড় ওরা ফাইন্যান্স করে এবং কন্টিনিউয়াসলি। এই জন্য কিন্তু আমাদের যে এনার্জি আমদানি LNG আমদানি কোনো রকম কোনো স্ন্যাগ হয় না। দাতা সংস্থাগুলোর সঙ্গে নানা বিষয়ে আলোচনা হলেও অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ রাজনৈতিক সরকার অব্যাহত রাখবে কিনা তা জানতে চাইলে তাদের আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। ওরা যেহেতু নেক্সট গভর্নমেন্টকে এগুলো ক্যারি আউট করে, আমার কাছে ডেফিনেটলি এই কাজগুলো তো এমন কাজ যেগুলো না করে উপায় নাই, তাই না? তো ওরা বলছে যে জাস্ট ওরা ওই নেক্সট গভর্নমেন্টের মধ্যে এসে করে না যে আমরা তোমরা থাকাকালীন যতটুকু সাপোর্ট করা দরকার। আগামী 3 থেকে 5 মাসের মধ্যে ব্যাংক, NBR এর মতো বড় খাতের সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রতিনিধিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে রেকর্ড গড়ে 90,825 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা কোন অর্থ বছরের প্রথম প্রান্তিকে আদায়ের তুলনায় বেশি। এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হলেও টাকার অঙ্কে এগিয়ে আমদানি রফতানি খাত। নানা চড়াই উতরাইয়ের মধ্যে চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রাজস্ব আদায়ের রেকর্ড করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে 90,825 কোটি টাকা, যা এ যাবৎকালের যে কোনো অর্থ বছরের প্রথম 3 মাসে সর্বোচ্চ বলে জানিয়েছে NBR। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 20.21%। গেল প্রান্তিকে স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হয়েছে 34,819 কোটি টাকা, বছর ব্যবধানে বেড়েছে 29.74%। এ সময় আয়কর ও ভ্রমণকর খাতে রাজস্ব আদায় হয়েছে 28,478 কোটি টাকা, যা 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় 18.26% বেশি। রাজস্ব আদায় সবচেয়ে বেশি হয়েছে আমদানি ও রফতানি খাতে। গেল সেপ্টেম্বর প্রান্তিকে এ খাতের রাজস্ব আদায় দাঁড়িয়েছে 27,528 কোটি টাকা, যা গত 3 অর্থ বছরের একই সময়ের আদায়ের তুলনায় বেশি। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 11.74%। করের আওতা বৃদ্ধি, কর প্রতিপালন নিশ্চিতকরণ, কর ফাঁকি প্রতিরোধ এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার করায় এমন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। মূল্যবান এই ধাতুর প্রতি আউন্স ঠেকেছে রেকর্ড সর্বোচ্চ $4,363। একই সঙ্গে রেকর্ড দামে উঠেছে রূপার দামও। অলংকার হিসাবে প্রাচীনকাল থেকে কদর ধরে রেখেছে স্বর্ণ। কোনো দেশের রিজার্ভ বৃদ্ধি দিয়ে কিংবা বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবেও চাহিদা বাড়ছে স্বর্ণের। আর এতে দিন দিন আরও মূল্যবান হয়ে উঠছে এই ধাতুটি। শুক্রবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম আউন্স প্রতি রেকর্ড সর্বোচ্চ $4,363 পৌঁছেছে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম 58%-এরও বেশি বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউন, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পূর্বাভাস ও চলমান ভূ রাজনৈতিক সংঘাতের প্রভাবে চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তাদের ধারণা, বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্স প্রতি $4,400 পৌঁছাতে পারে। একইভাবে রেকর্ড উচ্চতায় উঠেছে রূপার দামও। স্পট সিলভারের প্রতি আউন্স ঠেকেছে $54.13 মাইলফলক। এদিকে প্লাটিনামের দাম 0.15% বেড়ে আউন্স প্রতি $1,716 দাঁড়িয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। এই ছিল সময়ের বাণিজ্য।